বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আমাদের প্রত্যেকের জীবনেই সংকট আছে, রাষ্ট্রীয় জীবনেও সংকট আছে এবং গোটা বিশ্বজুড়েই নানা কারণে নানা অস্থিরতা আছে। কিন্তু যে অস্থিরতা আমাদের প্রত্যেককে স্পর্শ করছে অন্তত মানবিকতার বিবেচনায়, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এবং এটা আজকে নতুন নয়। যারা টেলিভিশন সেটের সামনে বসে আছেন বা আমরা যারা এখানে কথা বলছি তাদের অনেকেরই ছোটবেলা থেকেই বলা যেতে পারে এই অস্থিরতার সঙ্গে পরিচয়। এবং এই সমস্যার মধ্যপ্রাচ্যের এই সংকট, বিশেষ করে ফিলিস্তিনের সংকট, ইসরায়েলের সঙ্গে তার যে দূরত্ব বা যে বৈরিতা, তার সমাধান কবে হবে সেটি নিয়ে গোটা বিশ্ব জুড়েই এক অনিশ্চয়তা রয়েছে। সাম্প্রতিককালে ইসরায়েল এবং ফিলিস্তিনের পরিস্থিতি, যুদ্ধাবস্থা এবং সেই সঙ্গে ইরানের জড়িয়ে পড়া গোটা বিশ্বকে আবার নতুন করে অস্থির করে তুলেছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এগুলো নিয়ে নানা ক্ষোভ বিক্ষোভ ছাত্রদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়বাসা আছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক এবং শিক্ষক প্রফেসর ডক্টর আমিনা মহসিন, এবং আমার ডানে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্কের রিডার ডক্টর জাহিদুল ইসলাম খান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর আমিনা মহসিনের আপনার কাছ থেকে শুনতে চাই যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, আপনি সর্বশেষ পরিস্থিতি যেটি সেটিকে কীভাবে দেখছেন, বিশ্লেষণ করুন। দেখুন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যখন প্রথমে বলছিলেন তখন আপনি একটা কথা বললেন যে আমাদেরকে বিভিন্নভাবে স্পর্শ করছে এবং আপনি শব্দটা ব্যবহার করলেন মানবিকতা। মানবিকতা তো আছে, ইট ইজ যখন একটা জায়গা অঞ্চলে গণহত্যা হয় এবং জেনোসাইড, সেটা তো অ্যাকচুয়ালি মানবতারই মৃত্যু, তাই না? সো সেই জায়গাটা তো আছে। তার চাইতে সেই জায়গাটাকে ধরেই আমি বলছি, তার চাইতে আমরা যদি দেখি একটা অর্থনৈতিক যে সংকটের দিকে পৃথিবীটাকে ঠেলে দেওয়া হচ্ছে এবং পুরো পৃথিবীতে একটা যুদ্ধ অবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আপনি দেখেন, আপনি অনিশ্চয়তার শব্দটা ব্যবহার করছিলেন। এটা শুধু আমরা আশা করেছিলাম, অন্তত আমি আশা করেছিলাম যে কোভিডের পরে হয়তো আমরা একটা মানবীয় বা মানবিক পৃথিবীর দিকে এগিয়ে যাব, কারণ দ্যাট ওয়াজ আ বিগ জল ফর আস। কিন্তু সেটা হলো না। এবং আপনি যদি গত 2 বছর লক্ষ্য করেন তাহলে আমরা দেখব যে গত 2 বছর ধরেই কিন্তু আমরা দেখছি ইউক্রেন যুদ্ধ চলছে, আমরা দেখছি এখন যেটা হচ্ছে প্যালেস্টিনে, যেটা হচ্ছে গাজাতে, যেটা হচ্ছে, এবং এই যে পুরো জিনিসটার মধ্যে এবং সবচেয়ে যেই জায়গাটাতে আমরা থমকে দাঁড়াচ্ছি সেটা হলো পৃথিবীর যে পরাশক্তিগুলো আছে এবং যারা ধরেন আমাদেরকে গণতন্ত্রের কথা বলছে, মানবাধিকারের কথা বলছে, সেই জায়গাটায় আমরা দেখছি ভূ রাজনীতি একটা বড় রূপ নিয়ে নিচ্ছে এবং যা তারা করছে সেই স্বার্থটাই প্রধান হয়ে আসছে। এবং আমরা এর মধ্যে দেখলাম ইরানের জড়িয়ে যাওয়া, এবং ইরানকে ইনফ্যাক্ট প্রভোক করা হলো এটার মধ্যে জড়িয়ে যেতে, তাই না? সেখানে তারপরে আমরা এখন শুনছি যে সোমবারেই সৌদি আরবে একটা পিস কনফারেন্স হবে। সেই জায়গাটাতে আমাদের দেখার থাকবে যে কি হবে না হবে, সেটা বিশ্লেষণে হয়তো আমরা পরবর্তীতে যাব। কিন্তু আমি একটা জায়গাটাতে বলবো, আমি খুব আমি আশার আলো দেখছি, সেটা হলো এই যে বিশ্ব জনমত যে তৈরি হয়েছে, মানুষের মধ্যে যে এই গণহত্যার বিরুদ্ধে কথা বলা। এবং আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা খেয়াল করলাম যে ছাত্রীরা যেভাবে বের হয়ে আসলো ক্যাম্পাস থেকে এবং তারা এটা প্রতিবাদ করছে সোচ্চার, এবং তাদের মধ্যে কিন্তু অনেক জুসরাও আছে, এমন না। এবং বাইডেন সরকার যেটা বলার চেষ্টা করছে যে এটা অ্যান্টিসেমিটিজম হচ্ছে, সেই নামে তারা ধরেন এখানে পুলিশ মোতায়েন করছে। এটা যখন উনি বলছিলেন, সামহাও আমার ওই যে ব্ল্যাক লাইফ ম্যাটার্স ওই আন্দোলনটার কথা মনে হচ্ছিল যে তাহলে উনি অ্যান্টিসেমিটিজমের কথা বলছেন, ওনারা যে পৃথিবীব্যাপী ইসলামোফোবিয়া ছড়িয়ে দিলেন। সো এই জায়গাগুলো আপনি দেখেন পৃথিবীটাকে বিভাজিত হয়ে যাচ্ছে ধর্মের নামে, গোষ্ঠীর নামে। এবং একটা জিনিস বলেই আমি শেষ করছি, উনি বলবেন। একটা টার্গেটেড, হয়তো আমি ভুলে যেতে পারি পরবর্তীতে, তাই কথাটা বলছি, টার্গেটেডভাবে নারী ও শিশুদেরকে হত্যা করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে।
নারীদেরকে করা হচ্ছে, আমরা জানি কেন করা হচ্ছে, সেটা ধরেন একটা জাতির বাহক, জাতিটাকে ধ্বংস করা। শিশুদেরকে হত্যা করা হচ্ছে যেন ভবিষ্যতে একটা জাতি বিলুপ্ত হয়ে যায়। এবং আমি এরকম একটা স্টেটমেন্টও দেখেছি, ঠিক এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, সে লোকের স্টেটমেন্ট ছিল যে আমাদের অনেক আগেই যারা প্যালেস্টিনিয়ান 10 বছরের নিচে আছে তাদেরকে হত্যা করে ফেলা উচিত ছিল, তাহলে হামাস তৈরি হতো না। আপনি চিন্তা করেন যে কী ধরনের একটা মানসিকতা নিয়ে তারা এগোচ্ছে, একটা সম্পূর্ণভাবে একটা জাতিকে ধ্বংস করা এবং পুরো পৃথিবীকে একটা যুদ্ধের অবস্থায় নিয়ে যাওয়া। অফকোর্স এটার মধ্যে তো ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা তাদের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স সেটা আছে, ইউরোপের ব্যাপারগুলো আছে, এটা নিয়ে কিন্তু ইউরোপ আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেও কিন্তু বিভাজন তৈরি হয়ে যাচ্ছে। সো ওই জায়গাগুলো একটু আমাদের দেখার ব্যাপার আছে। আমি আসছি আবার আপনার কাছে, ডক্টর জাহিদুল ইসলাম খান। ধন্যবাদ জিলুর ভাই। প্রফেসর আমেনা মহসিন ম্যাম যেই প্রসঙ্গটা, যে প্রিমাইসটা দিয়ে শুরু করলেন, আমি সেখান থেকেই সেটা রেশ ধরে বলছি। সত্যি আমরা বেশ কিছুদিন যাবতই দেখছি যে যারা পরাশক্তি অথবা যাদেরকে আমরা বাংলায় অনেক সময় মোড়ল বলে থাকি, তারা একটা ভ্যালু বেসড ডিপ্লোমেসির কথা বলে এবং সেখানে মানবাধিকার অথবা ডেমোক্রেসি এইসব কথা আসে, এবং সেই ভ্যালু বেসড ডিপ্লোমেসিটার একটা বিপরীত রূপ এখানে দেখা যাচ্ছে। বাট যেহেতু আমি কিছুটা মিলিটারির সাথে জড়িত, আমি ডিসকাশনটা কিছুটা মিলিটারি ডাইমেনশন থেকে শুরু করে তারপরে পলিটিক্যাল অথবা জিওপলিটিক্যাল অ্যানালিসিস, যেটা আসল জায়গাটা, সেখানটায় যাচ্ছি। এই নতুন যেই স্পেল অফ হস্টিলিটি যেটা শুরু হলো, এটা কিন্তু প্রথমে এই পহেলা এপ্রিলে ইসরায়েলের যে অ্যাটাকটা ছিল দামেস্কাসে ইরানের কনসুলেটে, সেটা দিয়ে, এবং ওটা হওয়ার পরে ওখানে 7 জনের মতো তাদের ইরানিয়ান রিভলিউশনারি গার্ড কোরের সদস্যরা মারা যাওয়ার পরে ইরান বলল যে তারা এটার প্রতিশোধ দিবে, এবং এরপরে তারা 10 দিন একটা মাইন্ড গেম খেললো, যে কবে নিবে, কিভাবে নিবে সেটা আর বললো না, বাট নিবে এটা বললো। এবং এর পরবর্তীতে আমরা যেটা দেখলাম, একটা মিথ ভেঙে গেল। অ্যাকচুয়ালি মিথটা কী ছিল, যে ইরান হয়তোবা তার নিজের ভূমি থেকে ইসরায়েলকে কখনো আক্রমণ করবে না, যেটা মোটামুটি অনেকেরই ধারণা ছিল। কারণ ডেটারেন্স থিওরিটাকে যদি আমরা ধরি, কারণ ইসরায়েলের পজিশন মিডল ইস্টে এতগুলো হস্টাইল অথবা অবন্ধু টাইপের কান্ট্রির সাথে থাকা মূল প্রিমাইসটা হলো ডেটারেন্সের উপরে, যে তাকে কেউ হয়তো আক্রমণ করে, সেটা কিন্তু ভেঙে গেল। সুতরাং ওই দৃষ্টিতে এটা একটা বড় একটা পলিটিক্যাল স্টেটমেন্ট বাই ইরান, এবং সেখানে তারা যেভাবে এটা করলো, যে অলমোস্ট 170টার মতো সুইসাইড ড্রোন গেল, 30টার মতো ক্রুজ মিসাইল গেল, মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল গেল অ্যারাউন্ড 120টার মতো। এবং এখানেও যেগুলোর সামরিক বিশেষজ্ঞ যারা আছেন, যারা দেখেছেন যে এগুলো যে তাদের টপ রেঞ্জের যেই উইপেনারি, সেটাও কিন্তু না। এবং এটা ইউজ করার আগে তারা আমেরিকাকে বলেও নিল, এবং তাদেরকে যথেষ্ট সময়ও দিল, এবং সেটার ফলশ্রুতিতে অথবা ইসরায়েলের যেই এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি আছে, সেটার সামর্থ্যের জন্যই এটার অলমোস্ট 90%-এর মতো অ্যাটাক, যেটা এই ড্রোনস এবং ক্রুজ মিসাইলগুলো অথবা ব্যালিস্টিক মিসাইলগুলো সেরকমভাবে ইফেক্টিভ কোনো কাজ করতে পারলো না। বাট এটা তো মিলিটারি একটা ব্যাপার, শুধুমাত্র দুটো। ইরান যে 300 ড্রোন ওরা মানে ওটাকে ওরা 300 করতে চেয়েছে না, তাদের ড্রোন ছিল জায়গা মতো করতে চেয়েছে না, সেটাই বলছি যে অ্যাকচুয়ালি এয়ার ডিফেন্সের দিকে, যেটা এয়ার ডিফেন্সের মিলিটারি প্ল্যানারদের যেটা মেইন ব্যাপার থাকে, যে এটা মিলিটারি প্ল্যানিংয়ের মধ্যে প্রথমে ইফ ইউ হ্যাভ এ স্ট্রং এয়ার ডিফেন্স সিস্টেম, তাহলে আপনি ওটাকে স্যাচুরেট করবেন। স্যাচুরেট করার পরে তারপরে আপনি নির্দিষ্ট যে জায়গাগুলোতে আপনি হিট করতে চান সেই জায়গাটা হিট করবেন। সেটা তারা করেছে। তাদের ভাষ্য অনুযায়ী 2টো টার্গেট ছিল, একটা গোলান হাইটসে যেখানে তারা গোয়েন্দা নজরদারির একটা বেজ আছে, আর একটা নাভাতিম এয়ার বেজ যেখান থেকে F-35 উড়ে গিয়ে ওই দামেস্কাসে অ্যাটাক করেছিল। তো ওই 2টো জায়গায় কিন্তু তারা ঠিকই হিট করতে পেরেছে, এবং সেটা করেছে তার ওই যে ক্রুজ মিসাইলের যে 30টা ক্রুজ মিসাইল ছিল পাভে বলে, যেটা এটার রেঞ্জও যথেষ্ট 1000 মাইলেরও বেশি। তো বাট এটা তো মিলিটারি একটা ডাইমেনশন, বাট এটার একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দাঁড়ালো, যেটা প্রথমেই আমার অ্যানালিসিস অথবা আমার বক্তব্য, আমি যেটা মনে করি সেটা হলো, প্রথম যে কাজটা হয়েছে সেটা হলো অ্যাকচুয়ালি এটা পৃথিবীর যেই দৃষ্টিটা ছিল গাজার দিকে,
ওখানে যে অ্যাট্রসিটি যেটা আমি মহসিন ম্যাম বললেন যে, এবং আমি জাস্ট যদি ফ্যাক্টসটা বলি যে ফ্যাটালিটি অফ দি মানে প্যালেস্টিনিয়ান সাইডের ফ্যাটালিটি এ পর্যন্ত 34,356 জন মানুষ মারা গেছে, এবং এর মধ্যে যেটা বলছিলেন 14,500 চিলড্রেন শিশু এবং 8,400 জন মহিলা আছেন। এটা শুধুমাত্র গাজাতে, যেটা উইচ ইজ অ্যাডমিনিস্ট্রেড বাই হামাস, এবং ওয়েস্ট ব্যাংক যেটা ফাতা অথবা পিএলওর অ্যাডমিনিস্ট্রেড, সেখানেও মারা গেছে 489 জন মানুষ, এবং মোর দেন তাদের মধ্যে আরও 124 জনের মতো বাচ্চা শিশু রয়েছে। তার মানে ওই দিকখান থেকে দৃষ্টিটা, এটা কনফ্লিক্টটা ইরান এবং ইসরায়েলের মধ্যে এই ধরনের একটা জায়গায় পৌঁছানোর একটা চেষ্টা, এটা হলো প্রথম একটা কনসিকুয়েন্স। আরেকটা হলো যেটা আমরা যদি জাতিসংঘের দিকে তাকাই, জাতিসংঘ যদিও তেমন কোনো কিছু রেজলিউশন আনেনি, এবং এই ব্যাপারে আমি একটা ছোট্ট একটা অবজারভেশন আছে রিসেন্টলি যেটা ঘটেছে নিরাপত্তা কাউন্সিলে, যেটা হ্যাঁ ওটার ব্যাপারে আসছি। বাট জাতিসংঘের যতগুলো সাধারণ পরিষদ হোক এবং ইমার্জেন্সি স্পেশাল সেশন হোক, সিকিউরিটি কাউন্সিল বাদে সবগুলোতেই যত প্যালেস্টিনিয়ান সংক্রান্ত যত রকম রেজলিউশন আছে সবগুলোতেই কিন্তু মেজরিটি দেশ পৃথিবীর এটা সবসময় প্যালেস্টাইনের পক্ষ ছিল। বাট একই সাথে যদি আপনি ইরান রিলেটেড রেজলিউশন দেখেন, সেখানে কিন্তু ওরকম মেজরিটি নেই। শুধু ইম্পর্টেন্ট শুধু যদি 2023-এর স্ট্যাটিস্টিক্সটা আমি নিয়ে এসেছিলাম, সেখানে হলো যে 78তম সেশন যেটা এখন চলছে এখানে, এবং 10 নম্বর ইমার্জেন্সি স্পেশাল সেশন যেটা রিকনভিন করা হয়েছে। এই ইমার্জেন্সি স্পেশাল সেশনটা শুধুমাত্র অকুপাইড প্যালেস্টিনিয়ান এবং এদের জন্য, এটা অনেক আগেই স্টাবলিশ করা হয়েছিল, মাঝখানে বন্ধ ছিল, এখন রিকনভিন হয়েছে বিকজ গাজার যুদ্ধ শুরু হওয়ার পরে। এই দুটো মিলে 13টা রেজলিউশন এখানে এসছে, এবং 13টাই মেজরিটিতে পাস হয়েছে, এবং সবগুলোতে বাংলাদেশ ইয়েস ভোট দিয়েছে। শুধুমাত্র one of the most consistent negative votes on this is from the United States of America, except one, যেটা তারা অ্যাবস্টেইন করেছিল। বাট এখন আমরা জানি যে সাধারণ পরিষদের রেজলিউশনগুলো বাইন্ডিং না। যেটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস হতে পারত আমার মতে, সেটা হলো অনেক বছর পরে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসাবে অন্তর্ভুক্ত করার একটা রেজলিউশন এসেছিল নিরাপত্তা পরিষদে। এবং মজার ব্যাপার হলো এই 15 সদস্যের যে নিরাপত্তা পরিষদ, 5 জন পার্মানেন্ট মেম্বার সহ, এখানে 12 জনই এটার পক্ষে ভোট দিয়েছে। আমেরিকা যেহেতু পার্মানেন্ট মেম্বার, তারা ভেটো দিয়েছে। শুধুমাত্র সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য, ইউকে যেটা, তারা এটা অ্যাবস্টেইন করেছে। ইভেন সাউথ কোরিয়া, ফ্রান্স, যারা নাকি আমেরিকার মিত্র হিসেবে আছে, তারাও কিন্তু এটাতে ইয়েস ভোট দিয়েছে। যদি আমেরিকা এই মুহূর্তে এই রেজলিউশনটাকে পাশ করে, এটা কিন্তু জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে এসছে জেনারেল অ্যাসেম্বলির রিকমেন্ডেশনে, ওখান থেকে পাশ হয়ে এসছে। যদি এটা করতো, তাহলে এই যে একটা কনফ্লিক্টটা যে একটা এসকেলেটরি মোডে আছে, সেটাকে কিন্তু একটা কন্ট্রোল করার একটা টুল হিসেবে, ইনস্ট্রুমেন্ট হিসেবে এটা পাওয়া যেত। এটা আমার কাছে মনে হচ্ছে একটা হিস্টোরিক মিস্টেক অথবা হিস্টোরিক অ্যাবারেশন বলতে পারেন, যে এটা করলে হয়তো বা আমরা দেখতাম যে আমেরিকা আরও পপুলার হয়ে যেত, অ্যাটলিস্ট তাদের ডিলিজেন্স এবং তারা আন্তর্জাতিক সম্পর্কে যে ভ্যালু বেসড ডিপ্লোমেসির কথা বলে, সেখানে তাদের এই এভিডেন্সটা কাজে লাগতো। কেন বলছি এটা? কারণ ওই যে আবার প্রফেসর আমিনা মহসিন যে কথাটা বললেন, যে ওদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং নাম করা আইভি লিগের বিশ্ববিদ্যালয়, যেখানে ওখানে রীতিমতো ক্যাম্পিং হচ্ছে, বার্নি স্যান্ডার্সের মতো লোক বক্তব্য দিচ্ছে। তার মানে একটা পপুলার আন্ডারস্ট্যান্ডিং এসছে যে প্যালেস্টাইনের একটা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার একটা ম্যাচিওর একটা জনমত ওইসব দেশেও হচ্ছে অ্যাপার্ট ফ্রম দিস। তো এসবের পরেও আমি বলবো যে আমেরিকা কিছু একটা করছে, যেটা কিছুটা অনেকের কাছে একেবারে কিছু করছে না। যেমন আমেরিকা ইসরায়েলের কখনো কিছু করছে, এই ক্ষেত্রে এই ইসরায়েলের ক্ষেত্রে আমেরিকা যেটা করছে, যেটা কথা হচ্ছে, হ্যাঁ, যেটা কথা হচ্ছে সেটা হলো যে আমেরিকা দুটো এভিডেন্স এখানে আমেরিকার পক্ষে কিছুটা হলো পক্ষে যায়। একটা হলো সে বলছে যে ইসরায়েলের একটা ব্যাটালিয়ন আছে, যেটা আলট্রা অর্থোডক্স জিউসদেরকে নিয়ে গঠন করা, ওদের এগেইনস্টে তারা একটা স্যাংশন দেওয়ার, বাট দ্যাট ইজ নট ফাইটিং এগেইনস্ট দ্য হামাস। দে কন্ডাক্টেড, মানে তাদের ভিডিওগুলো চলে আসছে যে তারা কী কাজ করেছে এই ব্যাটালিয়নটা। এবং বাট রিসেন্টলি আমি দেখে আসলাম যে আজকে হেরাল্ডসের ইসরায়েলি যে জার্নাল, ইসরায়েল যে পত্রিকা আছে, অ্যান্থনি ব্লিংকেন বলেছে যে ওটাতে আমি যদি স্যাংশন দেইও, তাতেও
ওটা আমরা রিভিউ করছি, বাট তাতেও ইসরায়েলকে সাপোর্ট করার কোনো কমতি হবে না। এটা ধরেন তার মানে ধরে নেওয়া হচ্ছে যে এটা হয়তো কনসিডারেশন আছে অথবা পরবর্তীতে আসবে। তো এই জায়গাগুলোতে হয়তোবা আমাদের কিছুটা যতটুকু স্বস্তি পাওয়া দরকার সেটুকু সম্ভব হচ্ছে না, বিকজ আলটিমেট যেই জিনিসটা করার দরকার যে একটা দুটো রাষ্ট্রর সমন্বয়ে ওখানে দুটো রাষ্ট্রকে সমান অধিকারে করার যেই আন্তর্জাতিক যে প্রেশারটা টু স্টেট সলিউশনের যেই ডাইরেকশনটায় আন্তর্জাতিক সম্প্রদায় চাচ্ছে সেটাতে কিন্তু আমেরিকার সম্মতি এখনও পাওয়া যাচ্ছে না, অ্যাটলিস্ট মাল্টিল্যাটারাল ইউএনের মাধ্যমে। আর থার্ড, ইসরায়েল তো আবার ইউএনকে তোয়াক্কাও করে না। হ্যাঁ, বাট এটা যদি বাট এখানে যেই জিনিসটা হয়েছিল দুটো জিনিস আছে, একটা হলো অন গ্রাউন্ডে কি হচ্ছে সেটা হলো, আরেকটা হলো লিগ্যাল এন্টিটি হিসেবে যদি প্যালেস্টাইন একটা স্টেট হয়ে যায় জাতিসংঘে, তাহলে একটা বিরাট রকম একটা লেজিটিমেসি চলে আসে, যে লেজিটিমেসিটা অন্যান্য দেশের বিভিন্ন রকমের বাইল্যাটারাল ইনিশিয়েটিভের মাধ্যমে অনেকে কিন্তু সেটাকে তাদেরকে স্ট্রেনথেন করতে পারে। আর থার্ড যে ব্যাপারটা এই যুদ্ধটা প্রলং করার পিছনে অনেকটা কাজ হয়েছে, আমার কাছে মনে হয় যে এই যুদ্ধটা নেতানিয়াহুকে একটা নিউ লিজ অফ লাইফ বলতে পারেন দিয়েছে। কারণ অনেকেই মনে করে, ইনক্লুডিং যারা ইসরায়েলে বোদ্ধা এবং গবেষক যারা আছেন, তারা মনে করে যে এই যুদ্ধটা শেষ হওয়ার পরপরই হয়তো নেতানিয়াহু তার প্রধানমন্ত্রীতে থাকতে নাও পারেন। মানে তার প্রধানমন্ত্রীত্ব টিকিয়ে রাখার জন্য তার আসলে যুদ্ধটা চালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই, এবং এটাকে প্রলং করা ডোমেস্টিক অনেক চ্যালেঞ্জেস, হ্যাঁ ডোমেস্টিক অনেক চ্যালেঞ্জেস আসবে এবং অনেক ডিভিশন আসছে এবং অনেক ধরনের প্রোটেস্টও হয়েছে। তো সব কিছু বিবেচনা করে যে আমরা যে যতটুকু মানে বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স, প্রুডেন্স সেগুলো পাওয়ার অপেক্ষায় অথবা চিন্তা করার ছিল, সেটা হয়নি। যেটা আপনি অনেকটাই সঠিক বলেছেন যে জিও পলিটিক্সটা অ্যাকচুয়ালি আমাদের এই কমন সেন্স হওয়ার যেটা কথা, যে এত মানুষ মারা যাচ্ছে, এত শিশু, এত মহিলা, সেটার উপরে জিও পলিটিক্স হ্যাজ ট্রায়াম্ফ। আমেনা মহসিন, সমাধানটা মানে কীভাবে? একদিকে যুক্তরাষ্ট্র তো টু স্টেট সলিউশনের কথা বলে, কিন্তু ইসরায়েলের একগুঁয়েমের জন্য দায়ী, না যুক্তরাষ্ট্রের ভূমিকাটাও আসলে এই পরিস্থিতির জন্য এটার যে সমাধান হচ্ছে না সেটার জন্য দায়ী? ফিলিস্তিনের পজিশনও আমরা আলোচনা করতে পারি, আপনার কাছে কী মনে হয়? দেখুন, এখানে না মানে এই ধরনের মানে যেটাকে আমরা বলি একদম সাস্টেইন কনফ্লিক্ট, যেটা অনেক বছর ধরেই চলছে, মানে এটার কিন্তু আমরা কোনো কুইক সলিউশন পাবো না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টরস, না বহু বছর হয়েছে। মানে কুইক বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমি মানে এমন না যে একটা কোনো নির্দিষ্ট ফর্মুলার মধ্যে এটা সলিউশন এসে যাবে, সেটা কিন্তু হবে না। কিন্তু দেখেন, আমি একটুখানি ওনার মানে উনি যেটা বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশনস দিয়েছে একটা আলট্রা অর্থোডক্স গ্রুপকে, হ্যাঁ সেটা ইসরায়েলে, দ্যাট ইজ কারেক্ট। বাট মার্কিন যুক্তরাষ্ট্র ওদেরকে প্রায় $90 billion or $60 billion মিলিটারি এইড ও ফিনান্সিয়াল এইডও দিয়েছে, অ্যান্ড দ্যাট মিলিটারি এইড ইজ কামিং ব্যাক টু মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ ওই টাকা দিয়ে তো তারা কিনবে। সো দেখেন আপনি, যে বলছি জিনিসটা, যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু নিজস্ব ভীষণভাবে ইন্টারেস্ট আছে এই যুদ্ধটাকে জিয়ে রাখার, কন্টিনিউ করা। এখন দেখেন এই যে সৌদি আরব যেটা একটা পিস ডেকেছে না, সে কনফারেন্স ডেকেছে সোমবারে হওয়ার কথা, সেখানে কিন্তু ইসরায়েল কিংবা হামাস এদের কাউকে ডাকা হয়নি। এখন আমাদের এখানে দেখার, অলরেডি কি আমরা দেখেছি হামাসও এক ধরনের ডিক্লারেশন দিয়েছে যে যদি প্যালেস্টাইনকে সেটা যেতে চায় এবং প্যালেস্টাইনকে যদি স্বীকৃতি দেওয়া হয়, তাহলে হামাস তার এই মানে এই যে তার এখনকার যে বর্তমান রূপ আছে সেটাকে তারা ত্যাগ করবে, এবং ত্যাগ করে তারা একটা পলিটিক্যাল, রাজনৈতিক অর্গানাইজেশনে পরিণত করে নর্ম মানে যেভাবে নিয়মতান্ত্রিক উপায়ে ডিপ্লোম্যাসি চলে সেভাবে তারা করবে। এখন সেই জায়গা মানে সেখানে ইসরায়েল সেটা বিশ্বাস করবে, আমার মনে হয় না সেটা বিশ্বাস করবে। এবং উনি খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন, নেতানিয়াহু তো মানে এই যুদ্ধটাকে সাস্টেইন যদি উনি কন্টিনিউ না করলে, ওনার বিরুদ্ধে করাপশন চার্জেস আছে, হি উইল বি অ্যারেস্টেড। মানে যে ধরনের ইয়েগুলো আসছে এবং ওনার যে প্রোটেস্ট, অলরেডি তো ওনাকে যে ওয়ার্ক মানে ওনার বিরুদ্ধে একটা গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। সে মানে এগুলো সিম্বলিক হতে পারে, বাট এটা রিফ্লেক্ট করছে কী ধরনের একটা
মানে মানে ধরেন বিশ্ব জনমতগুলো কোন দিকে যাচ্ছে। তার আরও আমরা যে জিনিসটা এখানে আমি যদি একটু বলি, দেখেন ম্যাক্রনের একটা স্টেটমেন্ট, উনি বলছেন দ্যাট ইউরোপ ইজ ডাইং, এবং উনি এরকম একটা অবস্থাতে উনি মনে করছেন যে ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরে এসে তারা নিজেদেরই একটা ডিফেন্স তৈরি করা উচিত, তাদের নিজস্বই একটা ডিফেন্স সিস্টেম তৈরি করা উচিত, মানে তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাদের দূরত্বটা নিয়ে আসার চেষ্টা করছে। সো এই এবং তাদের ডিপেন্ডেন্সিগুলো কমিয়ে আনতে চাচ্ছে, বিকজ ওরা মনে করছে যে ম্যাক্রনের স্টেটমেন্টে আসছে যে ওরা এত ডিপেন্ডেন্ট, নির্ভরশীল মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে, অন্যান্য রাষ্ট্রগুলোর উপরে, যে তাদেরকে নিজেদের সাস্টেইনেবিলিটির জন্য এগুলো প্রয়োজন। সো আমরা যদি সার্বিক পরিস্থিতি দেখি, আমি প্রথমেই যে কথাটা বলছিলাম দ্যাট এখানে পুরো বিশ্ব রাজনীতিটাকে কিন্তু একটা আমি জানি না প্যারাডাইম শিফটটা হবে কি না, বাট একটা ধাক্কা লাগছে যেখানে ইউরোপ নিজের ইন্ডিপেন্ডেন্সটা অ্যাসার্ট করছে। ইউরোপ যেখানে সে বলছে, দেখেন ইউরোপের সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ইউরোপ কিন্তু পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিটারি সিকিউরিটির একটা আমব্রেলার মধ্যে আছে। সেখানে যখন ম্যাক্রন বলে যে তার ইউরোপের নিজস্ব একটা ডিফেন্স ডিটারেন্স তাদের তৈরি করা উচিত, আর তারপরে আমরা দেখছি এরই মধ্যে অ্যান্টনি ব্লিংকেন চীন সফরে গেলেন। চায়না মেড ইট ভেরি ক্লিয়ার যে তারা সহ অবস্থান চাচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমেরিকা যেন তাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে ইন্টারফেয়ার না করে। সো এখানে কিন্তু আপনি দেখেন ইটস নট অনলি আ পোলার ওয়ার্ল্ড, ইটস আ মাল্টিপ্লেয়ার ওয়ার্ল্ড। আমরা দেখছি ইউরোপ এক ধরনের ভয়েস আসছে, আমরা দেখতে পাচ্ছি চায়নার ভয়েসটা ভীষণ স্ট্রং হচ্ছে, ইন্ডিয়ারও কিন্তু ইন্ডিয়া দেখেন এখন মানে আমরা যেই সক্ষতাটা দেখছিলাম সেখান থেকে তার ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু ইসরায়েলেও কিন্তু মানে এই এতদিন মানে আমরা দেখছি সেখানেও কিন্তু তার একটা ক্রিটিক্যাল স্ট্যান্ড নিচ্ছে। যদিও আমি মনে করি দিস ইজ নট এনাফ, একেবারেই এনাফ না, বাট এখানে আমার মনে হয় আপনি যখন সমাধানের কথা বলছেন, এই সমাধানটা মানে ইসরায়েলকে বাধ্য করা, কারণ হামাস তো বলেছে যে প্যালেস্টাইনকে স্বীকৃতি দিলে ইসরায়েলের দিক থেকে কি মানে আপনার কেন মনে হয় তার এতদিন ধরে এই যে বছরের পর বছর ধরে এটা জিয়ে রাখার মধ্যে তার সার্থকতা কি, লাভটা কি হচ্ছে? আর প্যালেস্টাইনকে স্বীকৃতি দিলেই তার সমস্যাটা কোথায় দাঁড়ায়? দেখেন ইসরায়েলের যেটা হলো, তারা পুরো অঞ্চলটাকে নিজেরা নিয়ে নিতে চায়, এবং তারা যেটা বলছে যে তারা যদি এখানে গাজার ব্যাপারটাও আসে 20% তারা রেখে দেবে তাদের সিকিউরিটির জন্য। এখন মানে এই সিকিউরিটি আমার মনে হয় ইসরায়েলের যদি চেঞ্জ অফ লিডারশিপ না আসে তাহলে কিন্তু এটা কোনো সমাধান হবে না, এবং চেঞ্জ অফ লিডারশিপটা আসলেও হবে কি না দ্যাট ইজ অলসো। আপনি কি দেখেন এক্সিস্টিং লিডারশিপের মধ্যে অপোজিশনও যারা আছেন আসলে কোনো পরিবর্তন এই জায়গায় হবে বলে মনে হয়? মৌলিক পরিবর্তন আমি দেখছি না, কারণ দেখেন ইসরায়েলে এখানে এই পুরো অঞ্চলটাতে মার্কিন যুক্তরাষ্ট্র মানে ইরান, উনি যেটা বলছিলেন খুব রাইটলি পয়েন্ট আউট করেছিলেন দ্যাট ইরান হ্যাজ এমার্জড অ্যাজ আ ডেটারেন্স। এই যে একটা ডেটারেন্ট ফ্যাক্টর হিসাবে ইরান জানান দিয়ে দিল যে তার সেই ক্ষমতা আছে, অ্যান্ড ইট ইজ আ পাওয়ার টু বি রেকন্ড উইথ। এটা কিন্তু সৌদি আরবও বুঝতে পেরেছে। আপনি দেখেন এই পিস কনফারেন্সটা তো সৌদি আরব আগেও ডাকতে পারত, আফটার মানে এখন যখন তারা মানে যখন ওরা লক্ষ্য করলো যে ইরান থেকে এই ধরনের প্রোটেস্ট আসছে এবং একদম সরাসরি মানে ইরানকে প্রভোক করা হয়েছে, এবং ইসরায়েল যেটা বলেছিল, এবং দেখেন সৌদি আরব কিন্তু এটাও বলছে মার্কিন যুক্তরাষ্ট্র যেন তাকে নিউক্লিয়ার দেয়, মানে অস্ত্র তৈরি করতে সাহায্য করে। সো সৌদি আমরা মানে এই জন্য বলছি যে সমাধানটা মানে অনেকে বলে উনি তো আর্মড ফোর্সেসের লোক, ওনারা মনে করেন ব্যালেন্স অফ পাওয়ার যদি থাকে তাহলে কিন্তু অনেকটা, এখন তো আপনি এদিকে এসে গেছেন হয়তো
আমি রিয়েলিস্টরা এটা বিশ্বাস করি, হ্যাঁ রিয়েলিস্টরা মানে আমি কনস্ট্রাকটিভিস্ট। হ্যাঁ কনস্ট্রাকটিভিস্ট হলে তার তো ভিন্ন একটা ইয়ে থাকবে সেখানে, মানে আমি আপনাকে বলছি না, আমি এমনি বলছি আর কি যে রিয়ালিজম যাতে সেখানে তো ধরেন বাস্তববাদীরা সেটাই মনে করে যে একটা ক্ষমতার ভারসাম্য, কিন্তু ক্ষমতা ভারসাম্য কখনো হয় না। আপনি দেখেন যখনই এই ইয়ে কি বলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফরেন সেক্রেটারি উনি ছাড়ার আগেই কিন্তু রাশিয়া থেকে ওখানে যাচ্ছে, চায়নাতে যাচ্ছে, তারপরে এরা স্পেস ইয়ের কথা বলছে এখন, রাশিয়া এবং আমেরিকা স্পেসেরও কথা বলছে যে সেখানেও তারা মোতায়েন করবে ইফ আই এম নট মিস্টেকেন মিসাইল, এই সমস্ত সিস্টেম। সো আমি যে প্রথমে এই কথাটা আমি পয়েন্ট আউট করেছিলাম যে পুরো পৃথিবী মনে হচ্ছে কি একটা যুদ্ধ পরিবেশ। এবং এই যে দেখেন আজকে বাংলাদেশ পুরো দক্ষিণ এশিয়া পুড়ে যাচ্ছে, এই যে টেম্পারেচার, ইট ইজ নট আ নর্মাল টেম্পারেচার। এই ইনভেস্টমেন্টগুলো তো এদিকেও তো হতে পারত, তাই না? কিন্তু আমরা দেখছি অস্ত্র এটা কার স্বার্থে কাজটা আসছে? এটা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে আসছে, তাদের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের জন্য আসতেছে। এবং আপনি যদি আমি এখানে ইসরায়েলকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই অঞ্চলে তাদের যে আধিপত্য সেটাকে বজায় রাখার জন্য তাদের ইসরায়েলের প্রয়োজন। কিন্তু মানে লং টার্ম আমরা যদি একটা পার্সপেক্টিভ নিই, ইটস আ ভেরি মায়োপিক ভিশন। কিন্তু যা আমি খুবই মানে চাইবো যে মার্কিন জনগণ যেন জেগে ওঠে, ছাত্ররা তো জেগেছে, কারণ লং টার্ম আপনি যদি ডোনাল্ড ট্রাম্পও যদি ওখানে আসে, ডোনাল্ড ট্রাম্পেরও আমরা স্টেটমেন্ট দেখছি যে উনি খুব মানে আমরা ওনাকে আগেও দেখেছি, এখনও ওনার স্টেটমেন্টগুলো একেবারে অন্য ধরনের। এবং সেই জায়গাগুলোতে আমি যেটা বলছিলাম যে পৃথিবীকে ধর্ম মানে আমাদের মতো দেশকে বলা হয় আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি, আমরা ধর্মের মানে অনেক কিছুই বলা হয়, কিন্তু এখানে আমরা দেখছি পুরো পৃথিবীকে ভাগ করে দেওয়া হচ্ছে অন ভেরি কমিউনাল লাইন্স। আপনি যখন বলছেন যে হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যান্টিসেমিটিজম বাড়ছে বিকজ অফ দিজ প্রোটেস্ট, সো তার বহু আগে আপনি ইসলামোফোবিয়া তৈরি করে দিয়েছেন, তাই না? এবং আমার মানে মুসলমানদেরকে আপনি টেরোরিস্ট বানিয়ে দিয়েছেন। এগুলো তো হয়েছে, আমরা তো নিজের চোখে দেখেছি। আপনি আফগানিস্তানে কি হলো, সিরিয়া, লেবানন, ইরাক, একটার পর একটা দেশ ধ্বংস হয়েছে। এখন যেটা ইসরায়েল বলছে রাফাতে অ্যাটাক করবে, ক্যান ইউ ইম্যাজিন? এটা কী ধরনের একটা পরিস্থিতিতে আমরা আছি না? সো সেখানে ইউএন জাতিসংঘ লিটারালি আমার মনে হয় একেবারে অচল হয়ে গেছে, অসহায় অবস্থায়। সো সেখানে মানে সমাধানটা আমি খুব একটা দেখছি না, আনলেস ওই টু নেশন থিওরিটা আসুক, টু নেশন সলিউশনটা আসুক, আদারওয়াইজ এটা দ্যাট উড বি দ্য ফার্স্ট স্টেপ। ডক্টর খান, ধন্যবাদ। আমি আসলে ম্যাডাম যেটা বলছিলেন সেখান থেকে শুরু করছি। আসলে দুনিয়াটাকে মানে স্ট্রাকচারালি যদি জিওপলিটিক্সটাকে দেখা হয় তাহলে তিনটা বিভিন্ন লেন্স আছে। একটা লেন্স রিয়েলিস্ট লেন্স, যেটা নাকি মোস্ট প্রিভেলেন্ট। এটার মধ্যে খুব নাম করা স্কলার জন মিরশাইমার, যার কথাবার্তা আমরা অনেক সময় শুনি। আগে ছিলেন বেশ আগে আরও কেনেথ ওয়ার্লসের মতো লোকজন ছিলেন। লিবারেলিজম আরেকটা লেন্স, যে লেন্সটা দিয়ে যেখানে ইকোনমিক ইন্টারডিপেন্ডেন্সের কথা বলা হয়, এবং বাট এটার মধ্যেও কিছু প্রবলেম আছে যেটা আমরা পরবর্তীতে দেখছি। নিউ লিবারাল যেহেতু ইকোনমিক ইন্টারডিপেন্ডেন্সটা অনেকটা এমনভাবে মিরর করছে যেটা প্রবলেমটাকে সলভ না করে রাদার কমপ্লিকেটেড করেছে। থার্ড একটা স্ট্রিম আছে যেটা কনস্ট্রাকটিভিজম বলে। আমি ব্যক্তিগতভাবে কনস্ট্রাকটিভিজমে বিশ্বাসী, কারণ কনস্ট্রাকটিভিজমটা এইভাবে ডিফাইন করা যেতে পারে খুব সহজভাবে যে আমরা আমাদের রিয়ালিটিটাকে ক্রিয়েট করি, কনস্ট্রাক্ট করি, যে আমরা আমাদের পৃথিবীটা কীরকম, আমাদের মধ্যে শত্রু হব না বন্ধু হব। এবং ওটা একটা ব্যারি বুজান অথবা এরকম আরও কতজন স্কলার আছে যারা এটার উপরে এই থিওরিটাকে আর একটু এগিয়ে নিয়েছেন। এবং সে যেমন রিয়েলিস্টরা মনে করে যে সিকিউরিটি ডায়লামা মানে দেশ এবং দুটো দেশের মধ্যে সিকিউরিটি ডায়লামা থাকবেই, বাট কনস্ট্রাকটিভিজম মনে করে সিকিউরিটি ডায়লামা ইজ
হোয়াট স্টেটস মেক অফ ইট, আমি যেটা চিন্তা করি, যেভাবে এটাকে এক্সকালেট করি, যেভাবে এটাকে আস্তে আস্তে বাড়াই আর্মস কম্পিটিশনের মাধ্যমে, দ্যাট ইজ হোয়াট ইজ সিকিউরিটি ডায়লামা। সুতরাং এটা ইনহারেন্ট না। তো ওই পয়েন্টটা থেকে আসছে যে আসলে মুখ্য প্রশ্নটা এখানে এরকম যে এটার সলিউশনটা কতটুকু, তার চেয়ে বেশি যে এখনকার কনফ্লিক্টটা এসকালেট করবে কিনা, এবং এসকালেট করলে তো এটা আর সলভের দিকে যাচ্ছে না। সেখানে দুই তিনটে খুব ভালো ইন্ডিকেটর আছে। যদি আপনি এসকালেটরি ডায়নামিক্সের যে লিটারেচার আছে, যে ওয়ার অথবা যুদ্ধের এসকালেটরি ডায়নামিক্সের লিটারেচারে বলে যে আপনি তিনটা জিনিসের এসকালেশনটা ঘটে তিনটা কারণ, তিনটা মেকানিজমের উপর। একটা হলো আপনি একটা ডেলিবারেট অ্যাক্ট হতে পারে, একটা আনইনটেন্ডেড অ্যাক্ট হতে পারে, একটা একেবারে অ্যাক্সিডেন্টাল অ্যাক্ট হতে পারে। তো আমরা এই ঘটনায় জানি যে এখানে দুটো ঘটনাই কিন্তু ডেলিবারেট। সো তো প্রথম জিনিসটা খুব স্ট্রং যে এটা ডেলিবারেটলি সে এসকালেট করতে গিয়েছে, মানে এটা আপনি ধরে নিতে পারেন একটা নেগেটিভ পয়েন্ট অফ এসকালেশন ডায়নামিক্সের ক্ষেত্রে। বাট পরবর্তী যে পয়েন্টগুলো আসছে যে এসকালেশনটা তার সে কীভাবে করছে, দেখেন যদি টার্গেট সিলেকশনের কথা চিন্তা করেন, ইরান টার্গেট সিলেকশন করেছে শুধুমাত্র সেই দুটো জায়গার যেখান থেকে তাদের এগেনস্টে অ্যাটাক হয়েছে। তার মানে তার উদ্দেশ্যটা, এবং সে জানান দিয়েছে, তার মানে সে এটাকে কিছুটা কন্ট্রোলড এবং মেজার্ড ওয়েতে রেসপন্স করেছে। তার এগেনস্টে ইসরায়েল যেটা করেছে সেটাও কিন্তু একটা মিসাইল, একটা অথবা দুটো মিসাইল, যদি ইরান স্বীকার করেনি যেটা মিসাইল ছিল কিনা, একটা ব্লু স্প্যারো মিসাইল ইসরায়েলের, সেটা তারা অ্যাটাক করেছে ইস্পাহানের একটা সামরিক ঘাঁটির কাছে। সেটাও খুব টিমিড ছিল, মানে এসকালেটরি ডায়নামিক্সের দিক থেকে এটা লোয়ার ট্রেন্ডের দিকে, ইট ওয়াজ নট আপ ট্রেন্ড। মানে এটা এমন না যে সে, ইসরায়েলের কিন্তু হিউজ ক্ষমতা আছে, এবং নিউ ইয়র্ক টাইমসে যদি আপনি লেটেস্ট রিপোর্টটা দেখেন, ওখানে বলেছে যে তাদের ইনিশিয়াল প্ল্যান ছিল অনেক বড় একটা কিছু। থার্ড একটা পয়েন্ট হলো আমেরিকান বক্তব্যটা ছিল যে তারা এইটার অফেন্সিভ কোনো অ্যাকশনে জড়িত ছিল না। দ্যাট ওয়াজ এ ক্লিয়ার স্টেটমেন্ট বাই দি অ্যান্থনি ব্লিংকেন দ্যাট আমেরিকা ওয়াজ নট ইনভলভড ইন এনি অফেন্সিভ অ্যাকশনস বাই দি ইসরায়েলিস। তার মানে কুল হেড কোনোভাবে না কোনোভাবে বোঝা যাচ্ছে যে কুল হেড হ্যাজ প্রিভেইলড, যে আপনি এসকালেটরি ডায়নামিক্সের ল্যাডারে আপনি উপরের দিকে না যেয়ে আপনি নিচের দিকে আসছেন। বাট এটা তো ভালো জিনিস, বাট এর মধ্যে একটা তাত্ত্বিকভাবে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কোথায়? যদি আপনি ডেটারেন্স থিওরির আঙ্গিকে এটাকে বিশ্লেষণ করেন, যে ডেটার করার চেষ্টা করছে এই ক্ষেত্রে ইসরায়েল, সে উপরে থাকার জন্য সবসময় এসকালেটরি ডায়নামিক্সটা উপরের দিকে নিবে। তার মানে এই ক্ষেত্রে ইসরায়েল নেয়নি, তার মানে এই না যে এটা সে ভবিষ্যতে নিতে চাবে না। কারণ যখনই সে এটা নিচের দিকে যাবে, কারণ ডেটারেন্স তখনই কার্যকর যখন আপনার উইল এবং ক্যাপাসিটি দুটোই আপনি ডেমনস্ট্রেট করছেন, যে তুমি আমাকে মারলে আমি তোমাকে মারবই, সেটা উইলও আছে, ক্যাপাসিটিও আছে। ইরান এটা করিয়ে দেখিয়েছে, যেটা সবার জন্য খুব অবাক করার ব্যাপার ছিল। ইসরায়েলের যেটা আছে এবং সে যে করে, এটা আমরা সবাই জানি। বাট এক্ষেত্রে ইসরায়েল কী করলো? একটু নিচুর দিকে করলো। It is going to dent their deterrence theory. That is going to give them some insecured environment. এখন এই ইনসিকিউরড এনভায়রনমেন্টটা সে কি ট্রেড অফ করবে পিসের জন্য, নাকি আবারও এসকালেট করবে? এটা হলো একটা বড় দেখবার বিষয়, পাজল ফর দি জিওপলিটিক অ্যানালিস্ট। এবং এটা দেখার জন্য আপনার সে ধরনের কিছু ইন্ডিকেটর দিকে খেয়াল রাখতে হবে, সে কি করছে। এই জন্য আমি আবারও বলছিলাম যে যদি আমেরিকা জাতিসংঘের সাধারণ পরিষদে প্যালেস্টাইনকে রাষ্ট্র বলে স্বীকার করার এটা করতো, তাহলে এই স্টিমটা আউট হয়ে যেত। তাহলে এই যে রিটালিটরি অথবা ইসরায়েল অথবা আরব বিশ্ব একত্রিত হয়ে অথবা ইরানের পক্ষে এটাকে একত্রিত করে কোনো একটা রিটারেশন কর, এই কারণটা অনেকটা রিমুভ হয়ে যেত। এখন আর আমেরিকান ইলেকশনের আগে আমেরিকান পলিসিতে কোনো পরিবর্তনের সম্ভাবনা? আমেরিকান পলিসি তো বরাবরই খুব স্ট্রংলি প্রো ইসরায়েল। এখন হয়তোবা তাদের ডোমেস্টিক কারণে তারা কিছুটা এই মনে করছে, এবং যেটা নাকি ডিক্লেয়ার করছে, অনেক হিসেব নিকেশ আছে, ভোটের হিসেব নিকেশ আছে। বাট আমার মনে হয় না ওটার সাথে ওরা খুব বেশি যে সরে আসতে পারবে ইসরায়েলের কাছ থেকে, আনলেস যেটা ম্যাডাম বললেন যে ভিতর থেকে উইদিন দেমসেলস। বিকজ আমেরিকান পলিসির একটা, আমেরিকান ডেমোক্রেসি বলেন অথবা ফরেন পলিসির একটা বড় দিক হলো ওরা ভিয়েতনামের ক্ষেত্রে যেটা হয়েছে, আলটিমেটলি তারা কিন্তু ওখানে উইথড্র করেছে। এবং অ্যাকচুয়ালি আমি দেখছিলাম অনেকের কোনো স্টুডেন্ট, এবং ম্যাক্সিমাম স্টুডেন্টই পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল রিলেশনসের স্টুডেন্ট, বলছে যে দিস ইজ আওয়ার ভিয়েতনাম মোমেন্ট। মানে তাদের জন্য এটা ভিয়েতনামের মোমেন্ট। তারা ক্যাম্প করে থাকতেছে, ওখানে বলতেছে, এখানে বক্তব্য দিচ্ছে। তার মানে এটা যদি একটা উইদিন দি সিস্টেম একটা
চেঞ্জ আসে তাহলে সেটা হতে পারে। আদারওয়াইজ আমার মনে হয় না যে আমেরিকাকে জোর করে কেউ চেঞ্জ করাবে অথবা করানো সম্ভব হবে, সেটা সম্ভব না। এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যেটা ম্যাডাম অলরেডি টাচ করেছেন, সেটা হলো যে আসলে কি আমরা এমন একটা স্ট্রাকচারের দিকে যাচ্ছি যেটা এই ওয়ার্ল্ড সিস্টেমটাকে, স্ট্রাকচারাল যে জিওপলিটিক্যাল সিস্টেমটাকে এটা কি চেঞ্জ করছে? অনেকটা ইন্ডিকেশন সেরকমই দেখা যাচ্ছে। সৌদি আরব ছাড়াও, সৌদি আরব তো পিস কনফারেন্স ডেকেছে, আমি কিছুক্ষণ আগে দেখে আসলাম একটা পত্রিকায় ইসরায়েল থেকে বের হয় যে চায়না হামাস এবং ফাতাহকে ডেকেছে একসাথে কনফারেন্স করার জন্য। এটা ফার্স্ট টাইম হবে হামাসের জন্য চায়নাতে যে মিটিং করা চাইনিজ প্রিমিয়ারের সাথে। একই সাথে আপনি দেখেন ইরানের প্রেসিডেন্ট কিন্তু শ্রীলঙ্কা এবং পাকিস্তান ভিজিট করছে। তার মানে তারাও একটা রিজিওনাল কোঅপারেশন, ইন্টারডিপেন্ডেন্স অথবা ইকোনমিক্স বলেন, হয়তো ততটা মিলিটারি না, বাট সেটাই তারা চাচ্ছে। তার মানে একটা বলয় যে ছিল, যে এক একজন এক এক রকমের বলয় যে আমরা অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, সেটার বাইরে একটা বলয় অথবা একটা ওয়ার্ল্ড অর্ডার তৈরি হচ্ছে, যেটা অনেক রিসার্চার অথবা এক একজন এক একভাবে বলছেন। কেউ বলছেন এটা ওয়ার্ল্ড ইজ ইমার্জিং অ্যাজ এ ফাজি বাইফার্কেশন, যেখানে দুটো পোল আছে ঠিক, বাট এখানে কে কার সাথে বলছিলেন যে মাল্টিপোলার না, এখন মাল্টিপ্লেয়ার। মাল্টিপ্লেয়ার, এবং এখানে মাল্টিলেয়ার্ড মাল্টিপোলারিটি হচ্ছে। কারণ এখানে কোনো ক্ষেত্রে সে তার সাথে সে ফর্মাল অ্যালায়েন্সে যাচ্ছে না, কোনো ক্ষেত্রে এজেন্ডা ভিত্তিক তাদের অ্যালায়েন্স হচ্ছে। এবং এই জিনিসটা দেখা দরকার যে এইটা রোল করতে করতে কোন জায়গায় যে সেটা স্টেবল হয়। কারণ এখানে ইউরোপেরও একটা রোলের ব্যাপার আছে, ফ্রান্সেরও একটা রোলের ব্যাপার আছে। ফ্রান্সের যথেষ্ট, ইউরোপ কি ইউনাইটেড মনে হয়? ইউনাইটেডের সবচেয়ে বড় টেস্ট তো হচ্ছে ইউক্রেনের ক্ষেত্রে, এবং সেটাও তো আরেকটা ইনফ্লেকশন পয়েন্টের মধ্যে এসে পৌঁছে গেছে বলে মনে হচ্ছে। এবং আপনি যদি রিয়েলিস্ট স্কুলে বিশ্বাস করেন, তাহলে যেটা কিছুদিন আগে মিশাইমরও বলছিলেন যে এটা ইনএভিটেবল যে এখানে হয়তো বা রাশিয়া জিতবে। যদি না জিতে তাহলে এখানে একটা নিউক্লিয়ার আর্মস অথবা, কারণ তখন তারা এটাকে এক্সিস্টেন্সিয়াল একটা ইস্যু মনে করবে। তো এবং যদিও আমেরিকার পক্ষ থেকে এখানে অনেক সাহায্য এবং দেওয়া হচ্ছে, বাট আমি যেটা মনে করি সেটা হলো যে এসব তো ধরেন কিছুটা তাত্ত্বিক কথা এবং কিছুটা এটার ম্যানিফেস্টেশন আছে। বাট যখন একটা দেশের লোক, ধরেন ইউক্রেনের লোক, যখন সে চাবে আমার দেশটা কারো দ্বারা অকুপাইড না হোক, স্বাধীন থাকুক, এটাকে কিন্তু আপনি যেটা আমরা প্যালেস্টিনের ক্ষেত্রে দেখছি, শত প্রেশারের মাধ্যমে কিন্তু আপনি এটাকে আটকে রাখতে পারবেন না। এটা হয়তোবা সাময়িকভাবে কেউ রাখতে পারবে কতদিনের জন্য, বাট ওইটা একটা পরবর্তীতে একটা বিস্ফোরণের মতোই থাকবে তাদের জন্য। কোন জায়গাটা ধরবো না, ইউরোপের প্রসঙ্গটা আসছিল, আমি এটাও আপনার কাছ থেকে বুঝতে চাই যে ইউরোপকে আসলে এই জায়গাগুলোতে একসঙ্গে পাওয়া যাবে কি না বা দেখা যাবে কি না। ইউক্রেনের ইস্যুটা উনি টানলেন, এবং মানে ইউরোপের মানে ঠিক ওই মানে ধরেন আমরা যদি ইউরোপকে ধরি, এক ধরনের একটা কনজারভেটিভ ট্রেন্ড তো আমরা ইউরোপে লক্ষ্য করছি, তাই না? সেটা আসছে। ওদের কতগুলো জায়গায় ওরা ইউনাইটেড থাকবে। ধরেন ইসরায়েলের ব্যাপারে তারা ইউনাইটেড থাকবে, বাট অ্যাট দ্য সেম টাইম এই লেভেলের জেনোসাইড, মানে জেনোসাইডে তো কোনো মাত্রা থাকে না, মানে এখানে যে জেনোসাইড, সেখানে কিন্তু তাদের মধ্যে আপনি যেটা উনিও বলছিলেন যে সিকিউরিটি কাউন্সিলের রেজলিউশনটাতে কিন্তু এক্সেপ্ট ফর সুইজারল্যান্ড অ্যান্ড ইউনাইটেড কিংডম তাদের মানে তারা অ্যাবস্টেইন করেছে, ওরা কিন্তু সবাই সাপোর্ট দিয়েছে। সো এখানে একটা বিরাট জায়গা আছে, দেখেন, যেখানে আপনি প্রথমে মানবিকতার কথা বলেছিলেন, সেই জায়গাটা কিন্তু একটা বড় জায়গা থেকে যায়। সো এখানে মানে এটা ইউরোপ ইউনাইটেড থাকবে, মানে সেটা আমি মনে করি যে দে উইল রিমেইন ইউনাইটেড, বাট অ্যাট দ্য সেম টাইম দে উইল মেবি এই ইসরায়েল আর প্যালেস্টাইনের এই ব্যাপারগুলোতে তাদের কিন্তু তাদের মধ্যে মানে ওরা তো অলরেডি চেয়েছিল যে ইট শুড বি রেকগনাইজড অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট। সো ওই জায়গাটাতে আমি মনে করি দ্যাট
ওদের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেটা দূরত্বটা বাড়বে, সেটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে অনেক ইস্যুসেই তাদের দূরত্বগুলো বাড়ছে। এবং একটা বড় জায়গা যেটা উনিও বলছিলেন, আমিও বলছিলাম, যে ডোমেস্টিক প্রেশারটা কিন্তু একটা বড় জায়গা কাজ করে। হ্যাঁ, আবার ডোমেস্টিক প্রেশার আছে, সাধারণ মানুষের প্রেশারটা তো আছে। এখন আমেরিকান সিস্টেমে ওই লবিগুলো কতটুকু, মানে ঠিক ইলেকশনের আগে আমি কোনো ওদের কিন্তু ফান্ডামেন্টাল চেঞ্জ দেখবো আমার মনে হয় না, বাট আমেরিকা উড ট্রাই টু, যেরকম দেখেন মানে কতটা একটা মানে একটা নির্মম ব্যাপার, ইট ইজ সাচ অ্যান আয়রনি যে এত মানে ইসরায়েলকে এত মিলিটারি এইড দিয়ে তারপরে বলছে তারা একটা হিউম্যানিটেরিয়ান করিডোর করবে, একটা পোর্ট মানে কী বলে টেম্পোরারি পোর্ট বেস করবে যেখান থেকে তাদেরকে হিউম্যানিটেরিয়ান এইড দেওয়া হবে। একসময় আমরা দেখেছি এয়ার ড্রপ করেছে খাবার, সেটা কিন্তু প্যালেস্টাইন, তারা ওখানে মানবিকতা দেখাচ্ছে যে সিভিলিয়ানদের উপরে তোমরা এটা করতে পারো না, তোমরা হামাসের সঙ্গে যা খুশি তাই করো, ব্যাপারটা এরকম আর কি। সেটা না, ব্যাপারটা সেরকম কিন্তু থাকছে না আর কি, মানে সেরকম থাকাটাও ডিফিকাল্ট, কারণ আমরা দেখেছি প্যালেস্টিনিয়ানসরা, মোস্ট অফ দ্য প্যালেস্টিনিয়ানস দে রিফিউজ টু হ্যাভ দ্যাট ফুড, যে তোমরা এয়ার ড্রপ করছো, মানে এটা একটু ভিক্ষুক না, না মানে আমি সেই জায়গাটাতে বলছি যে এখানে আমেরিকান ইমেজটা কোথায় যে দাঁড়াচ্ছে সেটা একটা বড় ব্যাপার থাকছে। এবং আমেরিকা যদি, এবং এখানে কিন্তু চায়না ইমার্জ করে যাচ্ছে অ্যাজ আ মানে মানে ধরেন চায়না হিসেবে যেটা বললেন উনি যে হামাসকে ডেকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং চায়না, এবং আমরা যদি ধরেন এই পুরো ইয়েটার মধ্যে, কনফ্লিক্টের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, চায়নার রোলটা যদি আমরা লক্ষ্য করি, দ্যাট ইজ আ ভেরি, মানে ধরেন অনেকটা যেটা আমরা বলবো যে সে কিন্তু যখন ইরানও ইয়ে করেছিল কনসিলিয়েটরি না বা ব্রোকারিংও করেনি, কিন্তু এখন যেটা করছে চায়না ইজ ট্রাইং টু, আপনি হামাস ওদেরকে নিয়ে ফাতাহকে নিয়ে আলোচনা করে, এবং এই যে ব্লিংকেন, অ্যান্টনি ব্লিংকেন যে গেলেন, মেবি দে হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং যে এখানে মানে ধরেন আমরা তো চীনে যে গেলেন, হ্যাঁ হ্যাঁ, ওখানে তো উনি ফরেন মিনিস্টারের সাথে দেখা করলেন না, চাইনিজ ফরেন মিনিস্টারের সাথে দেখা করলেন, এবং সেখানে তো দে হ্যাড এ ডিসকাশন। সো এই ওখান থেকে তো উনি এদিকে ফ্লাই করছেন। সো এই সমস্ত কিছুকে যদি আমরা একটু মাথায় রাখি, ধরেন ইউরোপ ইউনাইটেড, দেখেন ইউনাইটেড দে উইল বি অন সার্টেন ইস্যুস, বাট একটা ডিফারেন্সিয়েটেড অ্যাপ্রোচ তো থাকবে, মানে এটা তো যে কোনো দেশেরই বহুমত এগুলো তো থাকবেই না, বাট ওই মানে হ্যাঁ তারা ইসরায়েলকেও চাইবে, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা দেখছি যে ইউরোপে এখন দে ডু বিলিভ দ্যাট ওখানে প্যালেস্টাইন স্টেটটা দরকার, এই অঞ্চলে প্যালেস্টাইন স্টেটেরটাকে স্বীকৃতি দিতে হবে, না হলে এটার কোনো সাস্টেনেবল বা ডিউরেবল সলিউশন হবে না। এবং এই জিনিসটা তো বেশ কিছু দেশ স্বীকৃতি অলরেডি দিয়েছেও না, সেটা তো দিয়েছে, সেটা দিয়েছে, বাট আমি বলার চেষ্টা করছি যে উনি মানে ইউএনের একটা ফুল মেম্বারশিপ তার প্রয়োজন, সেই জায়গাটাতে এখানে আসতে হবে। মানে এটা আমি জানি না, ইটস ভেরি মায়োপিক অফ দ্য আমেরিকান পলিসি মেকার্স, আই মাস্ট সে, যে তারা বুঝতেই মানে এটা যে তাদেরকে কোথায় নিয়ে দাঁড় করাচ্ছে, বাট মায়োপিকও আবার অনেকে এটাও বলবে যে না এটা মায়োপিক না, বিকজ তারা তো তাদের অর্থনীতিটাই ডিপেন্ড করে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের উপরে, তারা একটা হেজোমেনিক পাওয়ার, বাট সেই হেজোমেনিক পাওয়ারটাকে যে চ্যালেঞ্জ করার জন্য অলরেডি চায়না এসে গেছে। আর আমি যদি একটু মানে বলছি, এখানে যেরকম ট্রাম্প বলেছে যারা ডলারাইজেশন করতে চেয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে, তো ডলারাইজেশনের মধ্যে তো ইন্ডিয়া ছিল। সো মানে আপনি সবাইকে অ্যালিয়েনেট করে আপনি তো একদম বন্ধু শূন্য হয়ে যাবেন। সো আই গেস সেটা আমেরিকান পলিসি মেকার্স দে হ্যাভ টু টেক ইনটু কগনিজেন্স। সো সমাধান আপনি কি মনে করেন কত বছর লাগতে পারে, নিকট ভবিষ্যতে দেখছেন না বটে? আমরা যদি সমাধানটা করতে পারতাম তাহলে আমাদেরকে অবশ্যই নোবেল পিস প্রাইজ পাওয়ার মতো একটা ব্যাপার হতো, বাট আমি যেটা যেই জায়গাগুলোতে আসতে চাচ্ছি, আমেরিকান পজিশন শিফট করা ছাড়া কোনো সমাধান? অবশ্যই মানে মেজর পাওয়ারের আইদার মেজর পাওয়ারের পজিশন শিফট হবে, অথবা গ্লোবাল অর্ডারের যেই হায়ারার্কিটা আছে সেটার একটা চেঞ্জ হতে হবে, যেটা
কিছুটা ইন্ডিকেশন দেখা যাচ্ছে। বাট আমি 2-3টা পয়েন্টে আসতে চাচ্ছি। প্রথমে ওই যে ফাইনাল রাউন্ড, সো হ্যাঁ ইউএন মেম্বারশিপের যে কথাটা বললেন, যেটা বাংলাদেশ যেমন আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা কিন্তু বাংলাদেশ 1974 সালে ইউএন মেম্বারশিপ পেয়েছে। তার আগে কিন্তু আমাদেরকে অনেক দেশ বায়োল্যাটারালি, ইভেন ইন্টারন্যাশনাল, ইভেন নন-ল্যান্ড মুভমেন্ট থেকে শুরু করে অন্যান্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অনেক স্বীকৃতি দিয়েছে। সুতরাং ইউএনের রিকগনিশন একটা মেম্বারশিপ স্বীকৃতি দিয়েছে আমাদের 72 সালে, রাইট। সুতরাং বাট ইউএনের রিকগনিশনটা পাওয়া একটা বড় একটা লেজিটিমেসি, যে ইট ইজ এ কমিটি অফ নেশন ইন হুইচ ইউ আর এ মেম্বার, এবং ওখানে যে সে ভয়েস রেজ করতে পারছে। এটা হলো 1 নম্বর। আরেকটা ফ্যাক্ট দিচ্ছি, সেটা হলো যে বাংলাদেশের সাথে ইরানের সম্পর্কের হিস্টোরিক্যাল কনটেক্সটে যদি দেখেন, বাংলাদেশ দুবার সিকিউরিটি কাউন্সিলের মেম্বার ছিল, 1979 to 80 একবার, এবং 2000 থেকে 2001 সালে। যখন 79-এ বাংলাদেশ সিকিউরিটি কাউন্সিলের মেম্বার ছিল, নন পার্মানেন্ট মেম্বার, তখন ইরানের হস্টেজ ক্রাইসিসটা হয়, এবং সেই হস্টেজ ক্রাইসিসের ইউএসের আনা একটা রেজলিউশন ছিল। একমাত্র একটা রেজলিউশনই বাংলাদেশ অ্যাবস্টেইন করেছিল রাশিয়ার সাথে, যদিও রেজলিউশনটা পাস হয়েছে। সেই রেজলিউশনটা কী ছিল, যে ইউএন আর্টিকেল 39 এবং 41 ইনভোক করে একটা স্যাংশন আনার জন্য বলেছিল ইরানের ক্ষেত্রে, বাট বাংলাদেশের তো অ্যাবস্টেইন ছিল। সুতরাং বাংলাদেশের একটা পজিটিভ আউটলুক হিস্টোরিক্যালি ইরানের প্রতি ছিল, আপনি যদি প্রথম দিকের ভোটিং এভিডেন্সগুলো দেখেন। পরবর্তীতে এটা বিভিন্ন সময় চেঞ্জ হয়েছে। বাট আমি যেই জায়গাটায় শেষের দিকে আসতে, মানে মূল জায়গা যেখানে আসতে চাচ্ছি, যেটা কিছুদিন আগে মারা গেছেন ভদ্রলোক হেনরি কিসিঞ্জার, উনি 1967-এ মিডল ইস্ট ওয়ারের পরে একটা কথা বলেছিলেন, খুব এটা অনেকেই ইন্টারন্যাশনাল রিলেশনস যারা পড়েন অনেকেই জানেন, যে ইন দ্য মিডল ইস্ট নো ওয়ার ইজ পসিবল উইদাউট ইজিপ্ট অ্যান্ড নো পিস ইজ পসিবল উইদাউট সিরিয়া। তা এখন ধরেন অলমোস্ট 50-60 বছরের পরে অ্যাক্টর চেঞ্জ হয়েছে। হয়তোবা সিরিয়া এখন পিসের জন্য ইম্পর্টেন্ট না, ইজিপ্টও ওয়ারের জন্য ইম্পর্টেন্ট না, বাট ইরান ইম্পর্টেন্ট হয়েছে। এখন whether Iran as an actor chooses to be a player for peace or war, or if she is pushed to be a player for war, that is going to be the dynamic, because at the end of the day আপনার রিজিওনাল ডাইনামিক্সটা, একটা ওয়ার্ল্ড অর্ডার অথবা ওয়ার্ল্ড স্ট্রাকচারটা যখন কিছুটা বাইফার্কেটেড হয় অথবা কিছুটা ডাইলুটেড হয়, মাল্টিপোলার হয়, তখন রিজিওনাল হেজেমন সিস্টেমেটিক্যালি তৈরি হয়। আমাদের রিজিয়নের ক্ষেত্রেও আপনি দেখতে পারেন যে তাদের একটা রিজিওনাল হেজেমন তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এটা থিওরিটিক্যালি তাই, প্র্যাকটিক্যালিও তাই। আপনি দুনিয়ার যে কোনো রিজিয়নের দিকে তাকান, সেটা এই জিনিসগুলো পাওয়া যাবে। সো ওই হেজেমনটা অথবা ওই পাওয়ারফুল, হেজেমন বলেন, হেজেমনটা নেগেটিভ শব্দ, বাট ওই পাওয়ারফুল অ্যাক্টরটা কি পিসের দিকে যাবে না ওয়ারের দিকে যাবে? দ্যাট ইজ প্রবাবলি দি অ্যান্সার টু ইউর কোয়েশ্চেন, দ্যাট ওয়ের দিস কনফ্লিক্ট আলটিমেটলি লিডস। ধন্যবাদ। উনি যে কথাটা বললেন, বাট আমরা যদি ইরানের মানে এ পর্যন্ত আচরণগুলো দেখি, এবং সেখানে আমরা দেখছি ইয়েস ইট ইজ এমার্জিং অ্যাজ আ পাওয়ারফুল রিজনাল অ্যাক্টর। আমি হেজেমন শব্দটা ব্যবহার করছি না ইরানের জন্য। সেখানে সোফার ইরান কিন্তু পিসের দিকে গেছে। এটা মানে খুব রিস্ট্রেইনড বিহেভিয়ার গেছে ইরানের। আমরা দেখতে পেয়ে এতগুলো উস্কানি পরেও ইরানের কিন্তু এই সময়টায় আমরা দেখেছি রিস্ট্রেইনড বিহেভিয়ার গেছে, এবং সে আমেরিকাকে জানিয়ে গেছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে আমেরিকাকে সে জানিয়ে গেছে। এবং আপনি দেখেন তারপরে ইরানে যে ধরনের ডেটারেন্স আছে, ইটস নট ফ্লেক্সিং ইটস মাসেলস, সেটা কিন্তু করছে না সেই জায়গা, বাট সেই মানে এইখানে আমার মনে হয় মানে এই ঘটনাটাকে আমি যদি একটা ইন্টিগ্রেটর হিসেবে দেখি এবং অতীতকেও যদি ধরে ইরানের এ পর্যন্ত যে পলিসিগুলো, সেখানে কিন্তু ইরানের আমরা কোনো যেটা একটা হেজেমনিক অ্যাসপাইরেশন নিয়ে একটা রিজনাল হেজেমন রাইজ করে, সেটা কিন্তু আমরা দেখিনি ইরানে, অ্যাটলিস্ট আমার অ্যানালিসিসে সেটা দেখিনি। হয়তো আপনি এটা ভিন্ন হতে পারে, বাট আমার কাছে মনে হয়েছে যে কি ইয়েস ইট has given a challenge to the Saudi Arabia, that is there, but with all the limitations and এতগুলো স্যাংশনস নিয়ে ইরান যেভাবে নিজেকে স্টিয়ার করেছে, এবং ইরান এখন যে রিজনাল ডায়নামিক্সগুলো করছে, যে রিজনাল ইয়েগুলো ধরেন পাকিস্তানের সাথে তার যে সম্পর্কটা, আবার হচ্ছে ইরান হ্যাজ ভেরি গুড রিলেশনস উইথ ইন্ডিয়া অলসো। আমরা যদি এগুলো সমস্ত কিছুকে দেখি, তাহলে আমার মনে হয় ইরান ক্যান প্লে আ
প্যাসিফাইং রুল, আমার কাছে মনে হয় দ্যাটস ভেরি ট্রু। এবং আমি অ্যাকচুয়ালি হেজেমন শব্দটা আমি রিয়েলিস্ট না, সেজন্য আমি হেজেমনটাকে খুব বেশি বিশ্বাস করি না। বাট আপনি যেটা বলেছেন সেটা সঠিক। এরকম যে ইরানের ক্যালিব্রেটেড অ্যাকশন ছিল, ঠান্ডা মাথার অ্যাকশন ছিল। ইভেন যদি এটা আরও খুব ক্লোজ এবং খুব রিসেন্ট এভিডেন্স হলো যখন সে পাকিস্তানি যে ইসরায়েলি প্রেসিডেন্ট স্টেটমেন্ট দিচ্ছেন তখন কিন্তু উনি গাজার কথা বলেছেন, পাকিস্তানি প্রেসিডেন্ট কাশ্মীরের কথা বলেছেন, উনি কিন্তু কাশ্মীরের কথা উঠান নাই উনার লেকচারের, উনার বক্তব্যে। এবং বিকজ দে ওয়ার ট্রাইং টু মেনটেন এ গুড রিলেশন উইথ ইন্ডিয়া, দিস ইজ হোয়াট ওয়াজ। তার মানে তার ক্যালিব্রেশনটা ঠিকই আছে, রিকনসিলেটরি অথবা ব্যালেন্সিং সেটা ঠিকই আছে। যেটা প্রবলেমেটিক সেটা হলো যে ওই যে প্রক্সি যেগুলো, অথবা যদি ইরানের দিকে প্রক্সি বলে না, ওদের অ্যালাই বলে, তাদের যে অ্যাকশনসগুলো সেগুলো যখন ইরানকে অ্যাট্রিবিউটেড হচ্ছে রিজনাল কনটেক্সটে, মিডল ইস্টের কনটেক্সটে, সেই জায়গাগুলোতে কতটুকু বেনেভোলেন্ট থাকবে ইরান অথবা থাকতে পারবে সেটা হয়তো ডিটারমাইন করবে টু ট্রিগার অফ ফার্দার নিউ এসকালেশন। বাট দ্যাট উড অলসো ডিপেন্ড যে ইউএসএ পলিসির উপরে। সবকিছুর মধ্যে ইউএসএর একটা বড় রোল আছে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর জাহিদুল ইসলাম খান এবং প্রফেসর ডক্টর আমিনুল হোসেন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শুনবার জন্য। দর্শক, বিশ্বজুড়ে একটা যুদ্ধ ভাব এবং অর্থনৈতিক সংকটের দিকে গোটা বিশ্ব এগিয়ে চলেছে এবং এর জন্য যুদ্ধ, সেটা ইউক্রেনের বলি বা গাজার বলি, সবগুলোই তাই। এবং বিশ্বজুড়েই মানবতার মৃত্যু ঘটছে, বিশেষ করে গাজার পরিস্থিতির দিকে তাকালে, ইউক্রেনের দিকে তাকালেও সেটা মোটামুটিভাবে নিশ্চিত করেই বলা যায়। এবং এখানে আশু কোনো সমাধান ওনারা দেখছেন না আমার অতিথিরা। তবে পরিস্থিতি অনেকখানি আমূল বদলে যেতে পারে যদি যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করে, এবং সেটা সকলের প্রত্যাশা। এবং এই বিষয়ে দাবিটা, ক্ষোভটা যুক্তরাষ্ট্রের ভেতর থেকে উঠছে, সেটা অনেকটা আশার কথা। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।